আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল। আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব, যেই দিনই 5ই আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে। জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে। আমি এই যে আমার সবাই এখন এখন সেই জায়গা থেকে আমরা প্রতারিত হতে চাই না। আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয়, রাস্তাঘাটে যায়, সে হচ্ছে মানে চোখ দিয়ে পানি ভরে যায়, এ হচ্ছে আমার মনে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আনোয়ার না কার সাথে তুলনা করে লিঙ্ক আমাকে লিঙ্ক পাঠায়, আমি দেখি। আপনি ধরেন আপনি প্রত্যেকটা দিন আপনি ব্লাড নিয়ে আপনি ডিল করছেন, প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন, আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন। প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই, আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই, প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স, আমরা এই যে কনফ্লিক্ট, ব্লাড, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আপনি যে আমার কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না, এটা ক্রোধের আগুন। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা রাস্তায় যারা ছিলাম, আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনার সংসদ ভবনমুখী হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে। সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, এই পলিটিক্সের মধ্যে এখন আর নাই। এটা এখন একটা স্রেফ একটা জেনারেশন কনফ্লিক্ট, স্রেফ জেনারেশন কনফ্লিক্ট। আমরা একটা আপোষহীন আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি, একটা আপোষকামী প্রজন্ম যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে। এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না, কোথায় যেন একটা রিফট আছে। এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের ৭১-এর পরে আবার ২৪ লিখতে হয়েছে। এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন, এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু ২৪-এর পরবর্তী আরেকটা সাল লিখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়েম করতে পারছি, আমাদের লড়াই চলবে। সালাম আলাইকুম। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদি নিবাসী,
চেতনার ধ্বজাধারী, চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো। আবার এটা নব্য ফ্যাসিবাদ। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে। ৭৬,০০০ কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে। আশ্চর্য বিষয়, 234 বিলিয়ন ডলার এখান থেকে শ্বেতপত্রের হিসেব। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, শ্বেতপত্রের হিসেবের বাইরেও অনেক হিসেব আছে। এই হিসেব কিতাবগুলো ক্যালকুলেশন করলে এটা ৩০০-৩৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র 15 বছরের ব্যবধানে। এই দেশের মাথাপিছু আয় এখনো ৩,০০০ মার্কিন ডলার, এটা শুভঙ্করের ফাঁকি। গিনি কোএফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথাপিছু আয়ের মধ্যে ডিসপারশনটা, ইনকাম লেভেলে ডিসপারশন অনেক বেশি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি ২০০৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি, আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ ২০৩০ সালে এই দেশে ৭০% থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী, অথচ তাদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়নি। ডায়াসপোরাদের মধ্যে অভিজ্ঞতার অভাব, তারা হচ্ছে গাড়ি মোছার জন্য বিদেশে যাচ্ছে। তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না, দক্ষ বানানো হচ্ছে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্র্যাগমেন্টেশন, ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে। এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে। কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়ায় এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছিল। আমাদের অতিথিরা রয়েছেন, ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি যা সিনপসিস সেটা বললাম। এই দেশটা আমাদের অনেক রক্তের দামে কিনা। এখনো পর্যন্ত ২৪ সালে হয়তো পরিবর্তন একটা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা অশনি সংকেত আমাদেরকে ডাকছে। আবার অনিবার্য বিপ্লবের জন্য হয়তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতে পারে। কারণ সেই হাত বদল হয়েছে। কার্যত শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, বৈষম্য মুক্ত আমরা এই সমাজটা এখনো পাই নাই। এটা পাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল, ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটি ডেভেলপ করা। আমরা দেখেছি মোরালিটি যেখান থেকে ডেভেলপ হয়, ইউনিভার্সিটিগুলোতে শিক্ষা খাতে সবচেয়ে বেশি করাপশন। যেখান থেকে মানুষ মোরালিটি শিখবে, সেই শিক্ষা ক্ষেত্রকে আমরা যখন দেখি, সিপিডির নিউজ দেয়, তারা বার্ষিক একটা প্রতিবেদনে বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলে, বাংলাদেশের দুর্নীতির খাতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট খাত হচ্ছে এডুকেশন সিস্টেম। আমরা অ্যাফ্রেইড হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। এই দেশে কাদের হাতে আমরা নিরাপদ, কাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করছি? আমি ইকোনমিক্স পড়েছি, আমাকে শেখানো হয়েছে ইকোনমিক্স এর মধ্যে কোনো মোরালিটি এবং ভ্যালুস এর কোনো স্থান নাই। তুমি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করো আর কস্ট মিনিমাইজেশন করো। এজন্য তুমি যা করবা, ডাম্পিং করো অথবা যে সিস্টেমই করো না কেন, ওয়াল ইজ ওয়েল। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা লুফলস। যে সমাজ ব্যবস্থায় মাত্র ব্যানবেজের তথ্য বলে ৩০% মানুষের কাছেই নাকি এ দেশের অধিকাংশ ৯০-৯২% সম্পদ জিম্মি হয়ে থাকে। এটা আশ্চর্যজনক বিষয়। এখানে ইয়াংদের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই, এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের দেশের জনসংখ্যাকে কাজে না লাগিয়ে লেবার ইকোনমি থেকে শিফটিং করে আস্তে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে। কত মানুষ যে বেকার হবে তার কোনো হদিস নাই। অথচ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা খুবই দরকার ছিল। স্বাধীনতার বিজয়ের এই যে দীর্ঘ সময় পথ পরিক্রমায় আমরা শুধু হতাশার কথাগুলোও বলি। অগ্রগতি যতটুকু হয়েছে এটা দেশের জনগণের অবদান, শাসক গোষ্ঠীর অবদান আমি এখানে খুব নেহায়েত কমই দেখি। এই মানুষগুলো খাটতে শিখেছে, চেষ্টা করতে শিখেছে, বিদেশ থেকে তারা টাকা আনতে পেরেছে। এদেশে আপনারা বলবেন সবচেয়ে বড় আয়ের খাত হচ্ছে আরএমজি সেক্টর। এটা আসলে না। ইকোনমিক্স যাওয়ার পরে তারা বুঝে যে আরএমজি সেক্টর থেকে আমাদের ২১ বিলিয়ন ডলার ইয়ারলি আমরা আয় করলেও এখানে হচ্ছে ক্যাপিটাল গুলো, অর্থাৎ আমি যে র মেটেরিয়ালস গুলো বিদেশ থেকে আনি, আমি যে হচ্ছে জিনিসগুলো মেশিনারি গুলো আনি, এগুলো আনতেই আমার 18 বিলিয়ন ডলার আবার বিদেশেই পাচার করে দিয়ে দিতে হয় তাদেরকে। হাতে থাকে 3 বিলিয়ন ডলার, এটা দিয়ে আমাদের শ্রমিকের বেতন হয়। অথচ ডায়াসপোরারা বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের পাঠায়, ফর্মাল চ্যানেলে 22 বিলিয়ন ডলার, ইনফর্মাল চ্যানেলে এটা আসে আরো 20 বিলিয়ন ডলার। টোটালি 44-40 বিলিয়ন ডলারের উপরে আমাদের দেশে যে টাকাটা রেমিটেন্স হিসেবে আসছে, এটাই হচ্ছে এদেশের প্রকৃত আয়ের সোর্স। এবং এটাই হবে, ভারত তার রেমিটেন্স দিয়ে আয় করছে, পার্শ্ববর্তী অনেক দেশগুলো আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিগুলো এগুলোকে এমফাসাইজ দিচ্ছে। এই দেশে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারো, তাহলে যেখানে কর্মসংস্থান সৃষ্টি আছে সেখানের ব্যাপারে আমাদেরকে আরো বেশি স্কিল করে গড়ে তোলো। আমরা আরো সুদৃষ্টি কামনা করি।
আমরা ট্যাক্সের যে টাকাগুলো দিচ্ছি এটার প্রপার ইউটিলাইজেশন চাই। এটা দিয়ে দুর্নীতিবাজ আর কোন শাসক এদেশে গঠিত হোক, গড়ে উঠুক, এটা আমরা চাই না। আমাদের বিজয়ের চেতনাগুলো, আমাদের এই ৭১ পরবর্তী ২৪ যেটা সংগঠিত হয়েছে, এটা অনিবার্য বাস্তবতা, এটা ছিল আমাদের রক্তের সাথে এই বিপ্লবের কথাগুলো মিশে আছে। সুতরাং বিপ্লবীদের কাছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা নিজেদেরকে সৎ রাখবো, সততার সাথে এই বাংলাদেশকে গড়ে তুলে বিশ্ব মানচিত্রে আমরা দেখিয়ে দিব আমরা পারি ইনশাআল্লাহ।